যখন আমি আমাদের বাঙালি ওয়েডিং রিচুয়ালস এর লিস্ট তৈরি করছিলাম, দেখলাম কম করে হলেও প্রায় 250টা ওয়েডিং রিচুয়ালস আছে আমাদের বাঙালি বিয়েতে। তাই আমি ওয়েডিং রিচুয়ালস এর একটা গোটা সিরিজ তৈরি করছি তোমাদের জন্য। ওয়েডিং রিচুয়ালস এর 3টে পার্ট হয়, প্রি ওয়েডিং রিচুয়ালস, ওয়েডিং রিচুয়াল আর পোস্ট ওয়েডিং রিচুয়ালস। তবে ঘটি হলে বরের বাড়িতে বিয়ের আগের দিন মানে আইবুড়ো ভাতের দিন ঘরে তৈরি করা হয় এই আনন্দ নাড়ু। এই হলুদ ও সিঁদুর ফোঁটা দেওয়ার কাজটা বাড়ির যে কোনো বয়োজ্যেষ্ঠ বা কনিষ্ঠ ছেলে বা মেয়ে যে কেউই করতে পারে। সাথে সাথে উলুধ্বনি এবং শঙ্খ বেজে উঠত। বর ও কনের মায়েদের উপোস। শুধু বর ও কনে নয়, বিয়ের দিন বর ও কনের মায়েদেরও উপোস থাকতে হয় সূর্যোদয় থেকে বিবাহ সম্পন্ন না হওয়া পর্যন্ত। উপোস কিন্তু উপোস নয়। কিরকম? বিয়ের দিন কনের মাকে অন্তত পক্ষে 3 বার খেতে হয়, আর বরের মাকে অন্তত পক্ষে 7 বার খেতে হয়। প্রথমবার কনের মা খেতে পারেন সকালে বৃদ্ধি পুজোর পর, দ্বিতীয়বার খেতে পারেন গায়ে হলুদের পর, এবং তৃতীয়বার বিবাহ সম্পন্ন হওয়ার পর। বরের মায়ের ক্ষেত্রেও একই নিয়ম, কিন্তু তিনি খেতে পারেন 7 বার। কারণ শাস্ত্র এবং লৌকিক বিশ্বাস অনুযায়ী বরের মা যেন খুশি এবং সন্তুষ্ট থাকেন, তাতে নবদম্পতির জীবন সুখী হয়। কিন্তু নিয়ম একটাই, 2 মাই শুধুমাত্র নিরামিষ খাবার খেতে পারবেন বিবাহ সম্পন্ন না হওয়া পর্যন্ত। তারা জল, শরবত, মিষ্টি, লুচি ইত্যাদি সবই খেতে পারবেন, কিন্তু ভাত বা চাল জাতীয় খাবার খাওয়া বারণ থাকে। এছাড়া পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম ইত্যাদি আমিষ জাতীয় খাবার খাওয়াও বারণ থাকে মায়েদের বিবাহ সম্পন্ন না হওয়া পর্যন্ত। এরপর বিবাহ সম্পন্ন হওয়ার পর রাতে বিয়ের মূল ভোজে বর এবং কনের মা উভয়েই আমিষ খেতে পারেন। কিন্তু যাদের বাসি বিয়ে আছে তাদের ক্ষেত্রে কিন্তু রাতেও খাওয়া যায় না আমিষ খাবার, কারণ তখনও বিবাহ পুরোপুরি সম্পন্ন হয় না। কেন এমন নিয়ম? কারণ যদি বর ও কনের পরিবার শাক্ত, ব্রাহ্ম বা ব্রাহ্মণ প্রথা মেনে চলে, তাহলে বিবাহ সম্পূর্ণ সম্পন্ন না হওয়া পর্যন্ত বিভিন্ন পূজা এবং আচার চলে। তাই সেই সময়টুকু শুদ্ধ থাকা দরকার, কারণ বর এবং কনের মায়েদের বরদান, কন্যাদান এবং আশীর্বাদের সময় পবিত্র থাকতে হয়, মানসিক ভাবেও শারীরিক ভাবেও। পেঁয়াজ, রসুন এবং অন্যান্য আমিষ খাবারকে তামসিক ধরা হয়। তাই সাত্ত্বিক বা নিরামিষ খাবার খেলে মন এবং শরীর শান্ত ও পবিত্র থাকে বলে মনে করা হয়। বিয়ের দিন বিয়ের কাজে অনেক ব্যস্ততা থাকে মায়েদের, তাই তারা বিয়ের দিন সারাদিন ঠিকভাবে খাবার খাচ্ছেন কিনা তা বাড়ির লোকেদেরই খেয়াল রাখতে হয়। শাখা ও পলা পরানো। বিয়ের দিন সকালবেলা দধিমঙ্গলের পর কনের বাড়িতে শাখা পলা পরার এই রিচুয়াল হয়। শাখাওয়ালা হবু কনের জন্য কনের বাড়িতে জোড়া শাখা নিয়ে আসেন। তার জন্য তাকে আগে থাকতে বলে রাখতে হয় যাতে তিনি ভালো মানের শাখা দেন, কারণ এই শাখা জোড়া বিয়ের পর 1 বছর পর্যন্ত অক্ষুণ্ণ রাখতে হয়। বিয়ের 1 বছরের মধ্যে শাখা বেড়ে যাওয়াকে অমঙ্গল বা অশুভ বলে মনে করা হয়। যদি কোনো কারণে বিয়ের 1 বছরের মধ্যে শাখা বেড়ে যায় তাহলে কি করবে এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, তোমরা চাইলে দেখতে পারো। শাখার সাথে থাকে একজোড়া পলা এবং আয়স্ত। শাখা, পলা এবং আয়স্ত কি, কেন পড়তে হয় এটা নিয়েও আমার একটা ভিডিও আছে, চাইলে দেখতে পারো। এই শাখা, পলা এবং আয়স্ত প্রথমে সর্ষের তেল এবং হলুদ জলে চুবিয়ে রাখা হয়। তারপর শাখাওয়ালা মন্ত্র উচ্চারণ করে কনের 2 হাতে শাখা, পলা এবং আয়স্ত পরিয়ে আশীর্বাদ করেন। সাথে থাকে কনের মা সহ 5 জন সধবা মহিলা। তারা শাখা পরানোর সময় উলু দেন এবং শঙ্খ বাজান। অনেক বাড়িতে অনেকে বিয়ের আগের দিন কনেকে দোকানে নিয়ে গিয়েও শাখাওয়ালার কাছে শাখা পরিয়ে নিয়ে আসেন। তবে বিয়ের আগের দিন আইবুড়ো ভাত, ব্যাচেলার পার্টি, মেহেন্দি পড়া, সঙ্গীত এরকম অনেক ব্যস্ততা থাকে। প্লাস বিয়ের আগের দিন বাড়ি থেকে কনের বেরোনো অনেক বাড়িতেই শুভ বলে মনে করে না, তাই বিয়ের দিন সকালে শাখা পরাই বেস্ট অপশন। বৃদ্ধি ও নান্দিমুখ। তোমরা কি জানো এই নান্দিমুখ শব্দটা কিন্তু নান্দি এবং মুখ এই দুটো সংস্কৃত শব্দ মিলিয়ে তৈরি হয়েছে। নান্দি শব্দের এখানে 2টো অর্থ আছে। প্রথম অর্থ স্তুতি বা বন্দনা এবং দ্বিতীয় অর্থ আনন্দ। তো এই নান্দিমুখ শব্দটির মানে হলো আনন্দমুখর অনুষ্ঠান, কিন্তু সংস্কৃতে এই অনুষ্ঠানের পুরো নাম হলো নান্দিমুখম শ্রাদ্ধম, মানে একটি শ্রাদ্ধ অনুষ্ঠান যা বর এবং কনে উভয় পক্ষেরই বাবা এবং মায়ের মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে করা হয়। সহজ কথায় বলতে গেলে বাড়িতে অনুষ্ঠান হলে আমরা আমাদের আত্মীয় স্বজনদের সবাইকে নিমন্ত্রণ করি, সকলে মিলে আনন্দ করাই আমাদের উদ্দেশ্য থাকে। তাই এই শ্রাদ্ধ অনুষ্ঠানের তাৎপর্য হলো বর এবং কনে উভয়েরই বাবা এবং মা উভয় পক্ষের পিতৃপুরুষেরা যারা আর ইহলোকে নেই তাদের প্রতি শ্রদ্ধা জানানো এবং তাদের উপস্থিতি এবং আশীর্বাদ কামনা করে নান্দিমুখে শ্রদ্ধা তথা ভোজ্যদান করানো, যাতে বর এবং কনের ওপর তাদের পিতৃপুরুষের আশীর্বাদ বর্ষিত হয়। এই শ্রাদ্ধ অনুষ্ঠানটি যে কোনো আনন্দমুখর লৌকিক উৎসব যেমন বিবাহ, পৈতে ইত্যাদি অনুষ্ঠান
অনুষ্ঠানে সম্পাদন করা হয়। এর মানে মৃত পিতৃপুরুষদের কাছে আনন্দ উৎসব শুরু করার অনুমতি নেওয়া হলো। বিয়ের দিন সকালে গায়ে হলুদের ঠিক আগে বর এবং কনে উভয়ের বাড়িতেই আলাদা আলাদা ভাবে এই নান্দিমুখ অনুষ্ঠান হয়। এই রিচুয়ালে উভয় বাড়িতেই পুরোহিত ভগবান নারায়ণের একটি মূর্তি নিয়ে আসেন, সাথে আনেন শালগ্রাম বা নারায়ণ শিলা। পুরোহিত বৈদিক মন্ত্র উচ্চারণ করেন এবং বর ও কনের বাবা বা পিতৃস্থানীয় কেউ মানে জ্যাঠা বা কাকা বর ও কনের সুখী বিবাহিত জীবনের জন্য পিতৃপুরুষদের কাছ থেকে আশীর্বাদ কামনা করেন। এই রিচুয়ালের জন্য কনে একটি নতুন শাড়ি এবং বর আর যারা বৃদ্ধি করছে তারা নতুন ধুতি এবং গেঞ্জি পরেন। নান্দিমুখের সময় বর এবং কনের অভিষেক করানো হয়, তাই নান্দিমুখের সময় বরকে টোপর এবং কনেকে মুকুট পরতে হয়। এই সময় পুরোহিত বরের ডান হাতে এবং কনের বাঁ হাতে হলুদ সুতো বেঁধে দেন। বর যদি ব্রাহ্মণ পুত্র হন তাহলে বৃদ্ধি পুজোর সময় তার পুরনো পৈতে খুলিয়ে তাকে নতুন পৈতে পরানো হয়। সাথে বর বা কনের বাবা বা পিতৃস্থানীয় যিনি সংকল্প করছেন তার ডান হাতের আঙ্গুলে খড়ের আংটি পরিয়ে দেন পুরোহিত। 5 বা 7 জন সধবা মহিলা মিলে এই রিচুয়ালের জন্য চাল, কলা এবং ময়দা দিয়ে পুতুলের আকারে একটি মূর্তি তৈরি করেন। তারপর তার চোখ, কান, মুখ আঁকা হয়। ধান দূর্বা দিয়ে মাথায় সাজানো হয়। আলপনা দিয়ে তার উপর আমপল্লব সহ ঘট স্থাপন করা হয়। সিঁদুর, ঘি, ধূপ, পান, সুপারি এবং কড়ি ইত্যাদি পুজোর সামগ্রী একটি ডালায় সাজানো হয়। ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে মূর্তিটির পুজো করা হয়। বৃদ্ধি পুজোর শেষে পুরোহিত দেয়ালে একটি স্বস্তিক চিহ্ন এঁকে তার উপর গোবর এবং কড়ি লেপে দেন। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যিনি বৃদ্ধি পুজো করেন মানে বাবা, কাকা বা জ্যাঠা তিনি কন্যা সম্প্রদান করে থাকেন। বৃদ্ধি পুজোর সময় যেহেতু এটি পিতৃপুরুষদের পুজো সেই জন্য বাড়ির সমস্ত সদস্যদেরকে উপস্থিত থাকতে হয়। আর একটা সিক্রেট শেয়ার করব, নান্দিমুখের সময় পুরোহিত যে চরণামৃত খেতে দেন তার মধ্যে গোমূত্র মেশানো থাকে। ইয়াপ। গায়ে হলুদের তত্ত্ব। হলুদ কোটার দিন যে হলুদ বাটা হয় সেই হলুদ বৃদ্ধি পুজোর পর বরের মা বরের গায়ে ছুঁয়ে কিছুটা হলুদ তুলে রেখে দেয় বরের গায়ে হলুদ স্নানের জন্য। বাকি হলুদ বাটা একটি পিতলের বাটি করে কনের বাড়িতে নিয়ে যায় বরের বাড়ির আত্মীয়রা। এর সাথে কনের গায়ে হলুদের শাড়ি, সায়া, ব্লাউজ, গামছাও পাঠানো হয়। মনে রেখো, বরের বাড়ি থেকে গায়ে হলুদে আসা এই শাড়ি কিন্তু গায়ে হলুদ স্নানের পরে কনের বাড়িতে পড়ে, কিন্তু গায়ে হলুদ স্নানের সময় কনের নিজের বাড়ির নতুন শাড়ি পরেই গায়ে হলুদ অনুষ্ঠান হয়। আর আসে বরের বাড়ি থেকে মিষ্টি। এছাড়া বরের বাড়ি বাঙাল হলে বরের বাড়ি থেকে আসে সিঁদুর এবং হলুদ লাগানো আর সুন্দর করে সাজানো জোড়া রুই। অনেকে একটা বড় রুই মাছ পাঠায়, অনেকে আবার জোড়া রুই মাছ পাঠায়, একটা ছেলে সাজিয়ে একটা মেয়ে সাজিয়ে। এই হলো গায়ে হলুদের তত্ত্ব। বরের বাড়ি থেকে যারা গায়ে হলুদের তত্ত্ব নিয়ে আসেন তাদের বসিয়ে ভালোভাবে আপ্যায়ন করে কনের বাড়ির লোকেরা। অনেক বাড়িতে বরের বাড়ি থেকে যে বিয়ের আসল তত্ত্ব আসার কথা সেই তত্ত্বটাই গায়ে হলুদের তত্ত্বের সাথেই পাঠিয়ে দেয়। আবার অনেক বাড়িতে বরযাত্রীর সাথে পরে আলাদা করে বিয়ের তত্ত্ব যায়। আর কনের বাড়ির তত্ত্ব আসে রিসেপশন বা বৌভাতের দিন কনে যাত্রীদের সাথে। বৌভাতের জন্য যে শাড়ি বা লেহেঙ্গা বরের বাড়ি থেকে পাঠানো হয় তাকে সোনা কাপড় বলে। আমি বরের বাড়ি এবং কনের বাড়ির তত্ত্বের লিস্টের ডিটেলসে 3টে দারুণ ভিডিও আপলোড করেছি। আই হোপ তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। গায়ে হলুদ ও স্নান।